সহিহ বুখারীর একটা হাদিস ছিল এরকম, আমি রেফারেন্সটা খেয়াল নাই, যে আমরা ভাবি ব্যক্তি জীবনে এই যে সমস্যাটা এইটা শেষ হইলে আর কোনো ঝামেলা নাই, একদম সফলতার চরম শিখরে পৌঁছাই যাব। আমরা সবসময় ভাবি যে রাইট নাও যে ঝামেলাটা ফেস করতেছে এটাই ফাইনাল, এরপরে সব ম্যানেজ করে ফেলবো। কিন্তু সহিহ বুখারীর হাদিসটি বলছে যে আল্লাহ রাসূল একটা আপনার চতুষ্কোণ একটা কি বলা হয় যে রেখা আঁকলেন, এটার মাঝখান থেকে একটা দাগ সেই রেখাটার বাহিরে টেনে নিলেন। তো সেই রেখাটার মধ্যে সমান্তরাল যে রেখাটা ছোট বড় অনেকগুলো বিন্দু আঁকলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলো যে রাসূল হুজুর এটা আসলে কি আঁকলেন? তো বলে যে চতুষ্কোণ বাক্সটা হচ্ছে আমাদের জীবন, আর এই যে ছোট ছোট বিন্দুগুলা বড় ছোট এগুলো হচ্ছে জীবনের সমস্যা, আর এই টানটা যেটা সীমানার বাহিরে গেছে এটা হচ্ছে আমাদের স্বপ্ন। তার মানে জীবনের থেকে সবার স্বপ্ন বেশি থাকে, আর এই যে ছোট বড় সমস্যা এগুলা চলমান। কেন এই হাদিসটার কথা বললাম? আজ থেকে 3.5 মাস আগেও বিএনপি, জামায়াত ইসলাম, সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তিরা চিন্তা করতো মানে কেমনে একটা বার যদি শেখ হাসিনার পতন হইতো। সামহাও আল্লাহ কবুল করছেন, যেমনি হোক হয়েছে, ফাইনাল কথা, তাই না? যখন হইল পরের দিনই ঘোষণা চলে আসলো তারেক জিয়া সাহেবের দেশে আসবেন। বিএনপি বিশাল মিটিং দিয়ে ফেললো, সবার মধ্যে একটা অস্থিরতা, এইবার তো নির্বাচন মাত্র আর 4 দিন হয়ে যাবে। সময় গড়িয়ে 3.5 মাস, এখনও তারেক রহমান সাহেব তিনি ইউকেতে বসবাস করছেন, দেশে যাচ্ছেন না। এখন তো শেখ হাসিনা নাই, কেন যাচ্ছেন না? আইনের মাধ্যমে, তো আইনের মাধ্যমে এখনও তিনি যাইতে পারেন, এই আইনকে বরণ করতে পারেন, তারপরও যাচ্ছেন না। সামহাও একটা দুঃস্বপ্ন তিনি ভাবছেন। গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে মাঠটা আপনারা যেটা ফাঁকা দেখছেন এটা কিন্তু ফাঁকা না, সেখানে খুবই অল্প সময়ের মধ্যে অনেক মানে কি বলা হয়েছে বড় ধরনের কংক্রিটের ওয়ালের মতন সমস্যা তৈরি হচ্ছে। এখনই জনগণের কাছে যান। বিএনপি কিন্তু গেছে, তারেক রহমান সাহেব হয়তো জানে না, গেছে না সিএনজি ওয়ালার কাছে, গেছে না জিবি দাও, গেছে, কিন্তু অনেক জায়গায় পৌঁছে গেছে, মাশাল্লাহ, কাজ আগায় নিতেছে। কিন্তু এই ওয়েতে যে কাজটা করতেছে এটা যে নিজেদের জন্য বিপদ, তারেক রহমান সাহেব আবার বোঝানোর চেষ্টা করছেন। তো কেউ বুঝতেছেন, আবার কেউ বুঝতেছেন না, আবার কেউ করতেছে থাক আপাতত চুপ থাক, কদিন পর তো ক্ষমতায়। তো সেই ক্ষমতা কি নাকের ডগায়? না না, দেরি আছে। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তিনি গতকালকে এর আগেও আপনার তৃতীয় মাত্রায় বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে ইলেকশন হবে। সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন, আসিফ নজরুল একটা বক্তব্য দিয়েছিলেন। কালকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন, দেখেন আমরা যারা বক্তব্য দিই এগুলো ব্যক্তিগত, নির্বাচন কবে সেটা প্রধান উপদেষ্টার মুখ থেকে জানা যাবে। এখন সেটা কবে? তারেক জিয়ার একটা দুঃস্বপ্ন ছিল যে এই সরকার লং টাইম স্টে করবে। এবার এই সরকার যতদিন স্টে করবে বিএনপি ততটা অজনপ্রিয় দলে পরিণত হবে। এটা কিন্তু বাস্তব ভাই। আপনার এলাকাতে লোকাল থানাটাও কিন্তু একটা পর্যায়ে বিএনপি এখন কন্ট্রোল করছে, যদিও ক্ষমতায় আসে নাই। থানার পুলিশ ভাইবানিছে বিএনপি তো ক্ষমতায় আসবে। এখন নির্বাচন ইস্যুতে কালকে উপদেষ্টা নাহিদের বক্তব্য শুনছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হবে না। আবার এই সংস্কার কতদিন, সেটার রূপরেখা কি, এই সম্পর্কে এটা চলমান থাকবে। কিন্তু তারেক রহমান সাহেব ভয় পাচ্ছেন যে 1 বছরের মধ্যে নির্বাচন চান। একটা জরিপ কিন্তু চালাইছিল একটা গণমাধ্যম, ভয়েস বাংলা মনে না, ভয়েস অফ আমেরিকা। তো সেখানে দেখা গেছে 1 বছরের মধ্যে নির্বাচন চান 61% জনগণ। এই রিপোর্টে যখন একটু খুশি, এরপরে আরেকটা রিপোর্ট আসছে, সংস্কার শেষে নির্বাচন চান 65.9%। তার মানে সরকারের পক্ষে বা ডক্টর ইউনূস সাহেবের এই সংস্কারের পক্ষে একটা বড় অংশ। তবে এই জরিপটা কতজন মানুষের মধ্যে কথা হলো, মানে করা হলো, কোন মতাদর্শের মানুষের মধ্যে করা হলো, এটা কিন্তু এখানে পুনঃপুঙ্খ আপনার বোঝার সুযোগ নেই। একটা বিশাল কমিউনিটি বাংলাদেশের মানুষ। তো এই মুহূর্তে তারেক রহমানের যে নির্বাচনমুখী যাত্রা, বিএনপির যে নির্বাচনমুখী যাত্রা, জামাতেরও যে নির্বাচনমুখী যাত্রা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাটা কিন্তু অন্যদিকে। তারা প্রতিবার বলছে এই কারণে আপনারা 1.5 যুগ আওয়ামী লীগের হাতে ধরা খাইছেন, কারণ আপনারা তাড়াহুড়া করেন বা বিভিন্ন ব্যর্থতার কথা সমন্বয়করা বলছে। গতকালকে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটা সভা হয়েছে। তো সবার আলোচনার বিষয়টা কি ছিল? এই বৈষম্য বিরোধী সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে, কোনো প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলায় করণীয় কি,
সেটিও আপনার আলোচনায় এসেছে। মূলত আপনার সংগঠনের নিয়মকানুন কেমন হবে তা নিয়েও আলোচনা চলছে। হাসনাত আবদুল্লাহ বলছেন এটি আমাদের আভ্যন্তরীণ সভা ছিল, এটা ছিল পরিচিতিমূলক, একেবারে প্রাথমিক কিছু এখানে কথা হয়েছে। তো আপনার বলা হচ্ছে যে নির্বাহী কমিটির সদস্যদের কী কী নিয়মকানুন অনুসরণ করতে হবে এটা আপনার প্রসিডিং আছে। কেউ অভিযোগ জানাতে চাইলে কিভাবে জানাবে এ নিয়েও আলোচনা হয়েছে। শৃঙ্খলার কথাটাও এখানে আলোচনায় উঠেছে। জাতীয় রাজনীতির কোনো বিষয় আপাতত আলোচনা হয়নি, তবে আপনার সামনে আসবে বোঝাই যাচ্ছে। বিএনপির জন্য সামনে সবচেয়ে বড় বাধা হবে এই সমন্বয়ক গ্রুপ বা জাতীয় নাগরিক কমিটি যেটা আসবে, তারা রাজনৈতিক শক্তিরা যেই নামে আসুক। তো তারেক রহমানের যে দুঃস্বপ্ন এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়নের পথে। সম্ভবত এই সরকার কাছাকাছি 4 বছরও থাকতে পারেন, এর আগেও থাকতে পারেন, যাইতে পারেন। তবে এই অবস্থা চললে বিএনপির জন্য খুবই খারাপ পরিণতি তৈরি হবে। নির্বাচনের আগেই আরেকটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। যারা বিএনপির নেতাকর্মীরা আছেন এগুলো একটু বুঝা শুনা চইলেন। ওই বাজারে গ্রামে এই বাজারে ইজারার টাকা, বালু স্ট্যান্ডের টাকা, সিএনজি স্ট্যান্ডের টাকা, এগুলাতে একটু দৃষ্টি কম দেন। অমুক দোকানে 500 100, তাই না? যেই জায়গাত মেল আছে মানে সামান্য 2টা কথার পুরো আসর বসাই ফেলেন, এগুলা ভালো না। মানুষ এগুলো অপছন্দ করছে দেখে আওয়ামী লীগের যখন পতন হয়েছে মানুষ পক্ষে দাঁড়ায় নাই। 16-18 বছর আগে এই চরিত্র আপনাদেরও ছিল, এখন এটাকে পরিবর্তন করেন। 16 বছরে তারেক রহমান বদলে গেছে, রিজভী সাহেবরা বদলাইছে, সুন্দর সুন্দর কথা বলে যে একটা নিরীহ আওয়ামী লীগের নেতাকে যদি কেউ গ্রেপ্তার করে, রিজভী সাহেব বলছেন আমি এটার প্রতিবাদ জানাই, নিরীহ মানুষ যেন এরকম ঝামেলার শিকার না হয়। কথা দেখছেন এই রিজভী সাহেবের কথা এতটা পরিবর্তন হয়েছে, তারা বলছে, কিন্তু লোয়ার লেভেলে যারা আছে তারা সম্ভবত বোঝে না। দেখা যাক এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট কোন দিকে যায়, বিএনপির প্রেক্ষাপট কোন দিকে যায়, আর শেখ হাসিনা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়া কি ঘটায়। ভালো থাকুন।